এখন একজন সেনাপ্রধান তিনি সরকার প্রধানের কাছে আনুগত্যের শপথ নিলেন, সরকার প্রধান তাকে একটা কাজের মধ্যে ডাকছেন, সেই কাজটা তিনি না করে, মানে কজ যাই থাক, তিনি যে বন্দুকের নল ঘুরিয়ে দিলেন, এইটা সেনাবাহিনীর ভিতরে বা ভবিষ্যতের সেনাপ্রধানদের যে কাজ বা কর্মে সেটা প্রভাব বিস্তার করবে কিনা? আমরা এই সেনাপ্রধানকে আর বিশ্বাস করবো কিনা যে সেনাপ্রধানের ওনার যখন কোনো একটা রাইটিয়াস ডিসিশন নিতে হবে, উনি তো সরকার প্রধানকে বলে আসবেন আমি আপনাকে প্রোটেক্ট করতেছি, তারপর উনি প্রোটেক্ট করবেন না, যেটাকে বন্দুকের নল ঘুরিয়ে দেওয়া বলা হচ্ছে। এইটা কি ঠিক আছে? মানে একজন সোলজারের পার্সপেক্টিভ থেকে হোয়াট ইজ ইউর টেক? মানে আপনি এটাকে কিভাবে রেট করতে চান যে এটা কিরকম হয়েছে কাজটা? আচ্ছা, কাজটা ভেরি মাচ কনস্টিটিউশনাল আমি বলবো। মিলিটারি স্ট্র্যাটেজির কিন্তু দুইটা কম্পোনেন্ট আছে, একটা হলো এক্সটার্নাল থ্রেট আর একটা হচ্ছে ইন্টারনাল থ্রেট। এই কেসটা কিন্তু বিবেচনা করা হবে ইন্টারনাল থ্রেট কনসেপ্ট থেকেই। আমরা কিন্তু যখন ওথ নেই, আমরা ওথ নেই টু দ্য কনস্টিটিউশন। আপনি জানেন জয়েন্ট চিফস অফ স্টাফ অফ আমেরিকা উনি কি বলেছিলেন? উই ডোন্ট টেক ওথ ফর আ পারসন, ফর আ কিং অর আ কুইন অর আ প্রেসিডেন্ট। আমরা কনস্টিটিউশনে ওথ নেই, সেই কনস্টিটিউশন হচ্ছে জনগণের কনস্টিটিউশন। তা আপনি এখন যদি একটা সরকার প্রধান অনৈতিক অর্ডার দেয়, আমাদের ভেরি ক্লিয়ারলি স্পেল আউট, ইউ আর নট বাউন্ড টু টেক অ্যান অর্ডার হুইচ ইজ অ্যান্টি কনস্টিটিউশনাল। সেটা এখন আমাকে যদি একটা সৈনিককে বলা হয় তুমি একে গুলি করো, হ্যাঁ, সে যদি শত্রু নয়, সে আমাদের দেশের জনগণ, একজন সিটিজেন, তাকে যদি আমি অনৈতিকভাবে উইদাউট এনি কজ, উইদাউট এনি রিজন আমি গুলি করি, আমার সিনিয়র অফিসার অর্ডার করলেও কিন্তু আমি দায়বদ্ধ থাকবো কেন আমি এই ইনহিউম্যান কাজটা করলাম। এবং আমি মনে করি এটা যথাযথ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কনস্টিটিউশনের মাধ্যমে এই কাজটা হয়েছে, এটা যুক্তিসঙ্গত। এটা না হলে ফ্যাসিস্ট রেজিম পৃথিবীর কোথাও থেকে উঠতে পারতো না। এবং পৃথিবীর সব ফ্যাসিস্ট রেজিম জন উত্থান সাথে সাথে সেনা সদস্যরা যখন এতে হাত মিলিয়েছে তখনই সাকসেসফুল হয়েছে। বিএনপি অনেক আন্দোলন করেছে, ওই একটা তো ফ্যাসিস্ট রেজিম পালিয়ে যায় নাই। আমি সবসময় একটা কথাই বলতাম, উত্তরপাড়া যেদিন আপনার সাথে একসাথে হবে, জনগণের সাথে এক হবে, সেই দিনই ফ্যাসিস্ট রেজিমের অবসান। এটা তো 24-এর ঘটনা, তো সেটা সাক্ষী। উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট যখন এই আন্দোলনের সাথে আসছে তখন এটা এক হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এইটা কি আমাদের জন্য কোনো অশনি সংকেত কিনা? আপনি গুলি করার কথা আপনি বলতেছিলেন, আমি যতদূর জানি 19-20 তারিখেই তো সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলছে তারা কোনো লেথাল উইপন এই বাচ্চাদের বিরুদ্ধে ইউজ করবে না, কাম হোয়াট মে। এবং এইটা করে ওরা সাধারণ মানুষকে প্রোটেক্ট করার জন্য ওরা থাকবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তারা যে রেজিমটা চেঞ্জ করার ক্ষেত্রে কাজ করলো, এইটা ঠিক হয়েছে কিনা, মানে এইটার ক্ষেত্রে ভবিষ্যৎ উত্তর কি দিবে? আমি এটার সাথে আবার একটু যোগ করি, যোগটা হচ্ছে এরকম, আপনি কিন্তু রাইটলি বলছেন যে আপনারা যারা রিটায়ার্ড আর্মি অফিসার, যারা সাধারণত সামাজিক উন্নয়নের কাজকর্ম ছাড়া আর কিছুতেই থাকে না, মানে আপনারা চাকরি বাকরিও করতে চান না আসলে বেশিরভাগ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা যে একটা পলিটিক্যাল কজে নেমে আসলেন, শেষে তো পরে দেখা গেল যে এটা নেতৃত্ব দিচ্ছেন আপনি, যিনি আবার রাজনীতির সাথে সম্পৃক্ত, মানে আপনি বিএনপির একজন শীর্ষস্থানীয় পদে আছেন। তো সেইটাকে আসলে এটাকে কি বলা যাবে? ভবিষ্যৎ যদি এরকম দেখে যে বিএনপি বা জামায়াত আর্মির সাথে মিলে একটা ষড়যন্ত্র করছে কিনা, এইটার জবাব আসলে আমরা কি দেখবো বা আপনি কি মনে করেন? শুনেন, আমার সাথে কিন্তু এই ঘটনার আগে আর্মির কোনো সম্পর্ক ছিল না। আমার রিটায়ারমেন্ট হয়েছে 2006, 1 বছর এলপিআর। 2007 থেকে এই পর্যন্ত আর্মির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। না থাকার কারণ হচ্ছে বিগত সরকার আমলে যদি কোনো অফিসারকে দেখা যেত আমার সাথে যোগাযোগ, সেটা টেলিফোনে হোক কিংবা কোথাও হোক, তার চাকরি নিয়ে সে খুবই বিপাকে পড়তো। সুতরাং আর্মির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সেনা প্রধানের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। এই ঘটনা যখন চলছিল তখন আমাকে অনেকে বলেছিল, স্যার আপনি একটু চিফের সাথে যোগাযোগ করেন না। আমি এইরকম পরিস্থিতিতে যখনই কোনো অফিসার আমার সাথে যোগাযোগ করছে, তো আমি তাদেরকে একটা কথাই বলতাম, দেখো তোমার চাকরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, I cannot be a cause of your termination. এই দায়িত্ব, এই বোঝাটা আমি কখনো নিব না। এবং বলতে গেলে আপনি যদি বলেন আমি কোনো কুচক্র করি নেই, সেনাবাহিনীকে আমি উস্কিও দেই নেই, আমার এই 2008 সালে আমি বিএনপির সাথে ম্যাডামের আহ্বানের অনুষ্ঠানে যোগ করি, ওখান থেকে আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি এমন কর্মকাণ্ড করছি যে আমার বক্তব্য কোনো কিছু সেনাবাহিনীকে উস্কে দেওয়া হয়েছে। তবে ন্যায়সঙ্গত যেগুলো সত্যি কথা আমি যেখানে পেরেছি সবসময় আমি বলেছি, আমার চাকরি জীবনেও সেটা করেছি। এবং আল্লাহর রহমতে সেনাবাহিনীর সবাই আমাকে সেই হিসাবে জানেন, যেটা সত্য আই স্ট্যান্ড ফর ইট। এবং এখানে আমার চিফ যেটা জেগেছে ইট ওয়াজ কাকতালীয়। হ্যাঁ, কিছু কিছু অফিসার হয়তো বিহাইন্ড দ্য সিন কাজ করে থাকতে পারে, কিন্তু আমার সাথে সেনাপ্রধানের কোনো যোগাযোগ ছিল না। আমায় ওখানে ওনার অফিস থেকে আমার ইনভিটেশন এসেছে, সেই হিসাবে আওয়ামী লীগ অন্তত 2টি নির্বাচন, আমরা 3টি আসলে 14, 18, 24, এই 3টি নির্বাচন যখন করলো তখন সেনাবাহিনী তার আজকের ভূমিকা অর্থাৎ 2024-এর ভূমিকা কেন পালন করলো না? এখানে পার্থক্যটা কি জেনারেল ওয়াকারুজ্জামান আপনার বিবেচনা একটু শুনতে চাইবো, যে মানে
ধন্যবাদ খালেদ ভাই, এবং আপনার মাধ্যমে দর্শক যারা দেখছেন সবাইকে আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নটা কোয়াইট পার্টিনেন্ট, কেননা তিনটে ইলেকশন একতরফা হয়েছে এবং কোনো ইলেকশনে কিন্তু ভার্চুয়ালি এটা ওয়ান সাইড ইলেকশন হয়েছে, এবং তখন কেউই কিন্তু প্রশ্ন করেনি ওয়াই ইট ওয়াজ নট অ্যান ইনক্লুসিভ ইলেকশন। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু এখন ইনক্লুসিভ কথা বলছে, কিন্তু সেই সময় কোনো বাংলাদেশ এবং বিদেশে কেউই কিন্তু এই প্রশ্নটা খুব শক্তভাবে তুলে নেয়। যদি শক্তভাবে তুলতো তাহলে আমাদের এই অবস্থায় আমরা তো দাঁড়াতাম না। তবে হ্যাঁ, বলেছেন সেই দিন কেন এটা ব্যতিক্রম ঘটলো, এটা নানা কারণ আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে পুরো বাংলাদেশ ফর লাস্ট 16 ইয়ার্স যেইভাবে এক পেশি একদলীয় ফ্যাসিস্ট শাসন চলেছে, এতে কিন্তু সবাই অ্যাকচুয়ালি এমন একটা পর্যায়ে চলে গেছে, হতাশায় পরিণত হয়েছিল এবং মনে হচ্ছিল যে আমাদের হয়তো এই নিয়েই বেঁচে থাকতে হবে। তবে একটা ভরসা সবার মনেই ছিল যে ইটস এ ম্যাটার অফ টাইম, টুডে অর টুমরো। পৃথিবীতে কোথাও ফ্যাসিস্ট রেজিম কিন্তু চিরস্থায়ী ছিলেন না। তো আমরা সেই একটি দিনেরই প্রত্যাশা করছিলাম। তবে এই জুলাই আন্দোলন সেই স্পার্ক প্লাগটা তারাই কিন্তু ইনিশিয়েট করেছে, এবং তাই এই আন্দোলনটা এক পর্যায়ে কিন্তু এটা থেমে যাচ্ছিল। কিন্তু কিছু বচন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ওটাই কিন্তু আবার সেই সুপ্ত আগুনকে আবার পেট্রোল ঢালা মতন এটা আবার একটা বিরাট আন্দোলনে পরিণত করলো। সেই সময় এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যেখানে সেনাবাহিনীকে জনগণের মুখোপাক্ষী করা হচ্ছিল। আপনারা জানেন 3, 4 এবং 5 এই তিনটা দিন ওয়াজ ভেরি ক্রুশিয়াল ইন দ্য সেন্স, এই তিনটা দিনই কিন্তু এই পুরা জিনিসটা যে ঘটনাটা যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে এটা কিন্তু সরকারের হাত থেকে ফসকে গেছে। এবং এখানে কিন্তু আমি বলবো ফর দ্য ফার্স্ট টাইম রিটায়ার্ড অফিসার তাদেরও এখানে কন্ট্রিবিউশন ছিল, এবং নট অনলি রিটায়ার্ড অফিসার, তাদের পরিবারবর্গও কিন্তু রাস্তায় নেমেছে। এই যে রিটায়ার্ড অফিসার নামলো, এটা কিন্তু হ্যাড ইমেন্ডাস ইম্প্যাক্ট অন দোজ যারা আর্মিতে যারা চাকরি করছে, তারাও তো একই সমগোষ্ঠী। আমাদের অনেক অফিসার ছেলেপেলে কিন্তু সেনাবাহিনীতে আছে। জুনিয়র লর্ড যারা ছিল, হ্যাঁ একটা ফ্যাসিস্ট রেজিম উপরের লেভেলে কিছুদেরকে হয়তো বশ করতে পারে, কিন্তু একটা সংগঠন যাদের ট্রেনিং এর মূল মন্ত্র হচ্ছে দেশকে ভালোবাসা, the military academies and centers for the soldiers training, এদের বেসিক ট্রেনিং হচ্ছে to make somebody a patriot। যারা দেশকে ভালোবাসে তাদের অন্তরে কিন্তু এরকম একটা ফ্যাসিস্ট রেজিম জগদ্দল পাথর মতন বসে থাকতে পারবে ইনফিনিটি, ইট ইজ ইম্পসিবল। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে, এবং এই মুহূর্তেই কিন্তু আমাদের রিটায়ার্ড অফিসার এবং তাদের পরিবারবর্গ যে পদক্ষেপটা নিয়েছিল এটা কিন্তু সেনাবাহিনীকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এবং আমি মনে করি সময় উপযোগী সেনাপ্রধান সেই ডিসিশনটা নিয়েছে, তা না হলে অনেক রক্তপাত হতো। আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে সমাপ্তি হওয়ার জন্য